গুড মর্নিং স্টুডেন্ট। আজ আমরা পরমাণুর গঠন সম্পর্কে সেকেন্ড লেকচার শুনব। প্রথম দিন শুনেছিলাম পরমাণু কী কী দিয়ে তৈরি, মানে কী কী কণিকা দিয়ে তৈরি, কীভাবে তাদের আবিষ্কারটা হয়েছে কিছুটা জেনেছিলাম। চলো আজকে তাহলে তারপরের যে অংশ সেটা শুরু করা যাক। তাহলে আজকে আর দেরি নয়, চলো তাহলে শুরু করি। পরমাণু ইলেকট্রন প্রোটন দিয়ে তৈরি, এদের এবং এই যে কণিকাগুলির আবিষ্কার সে সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করেছি। এখন পরমাণুর মধ্যে যে আর একটা কণিকা আছে নিউট্রন, সেই নিউট্রন কিভাবে আবিষ্কার হলো তার যে পরিপ্রেক্ষিত সেটা কিন্তু অনেকগুলো ঘটনার সঙ্গে সম্পর্ক, বা পরমাণু যে গঠন কি, পরমাণুর গঠন কিভাবে আমরা রিভিল করেছি সেটাও কিন্তু অনেকগুলো ধাপের মাধ্যমে এসেছে। প্রথম কথা হচ্ছে নিউক্লিয়াস, পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস অংশটা থাকে আমরা পড়েছি আগে, সেটা আবিষ্কার করার জন্য তার আগে অন্য একটা জিনিস আবিষ্কার হয়, সেটার নাম হচ্ছে তেজস্ক্রিয়তা। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বিজ্ঞানী হেনরি বেকারেল, মোস্ট প্রবাবলি 1896 সাল 1896 সাল নাগাদ বিজ্ঞানী হেনরি বেকারেল পটাশিয়াম ইউরানিল সালফেট নামে এক প্রকার লবণ নিয়ে একটা পরীক্ষা করছিল। কি না, এক্স রশ্মি কি, তার বিভিন্ন ধর্ম, এই সমস্ত সম্পর্কিত সে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছিল। পরীক্ষা করতে গিয়ে দেখলো যে এক ধরনের অদৃশ্য রশ্মি ওখান থেকে অতি দ্রুতগামী রশ্মি কিছু বেরিয়ে আসছে এবং উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন সেগুলো। কিন্তু তখন বেকারেল বলল এগুলো কিন্তু কি না, এক ধরনের রশ্মি যার নাম সে নিজেই দিয়ে দিল বেকারেল রশ্মি। তবে পরবর্তীকালে এই রশ্মিটার নাম হয় তেজস্ক্রিয় রশ্মি। এবং যে সমস্ত পদার্থগুলো এই ধরনের রশ্মি নির্গত করতে সমর্থ হয়েছিল বা হয়েছে তারা সবাই তেজস্ক্রিয় পদার্থ নামে পরিচিতি পেয়েছে। তা তেজস্ক্রিয় রশ্মি আসলে কি? তেজস্ক্রিয় রশ্মি আসলে তিনটি রশ্মির দিয়ে তৈরি, কিন্তু মানে এই রশ্মির মিশ্রণ এক কথা আমরা বলতে পারি, ঠিক আছে। তেজস্ক্রিয় রশ্মি মানে হচ্ছে তিনটে রশ্মি, কি কি? আলফা রশ্মি, আলফা, এটাকে আমরা বলবো আলফা, আলফা রশ্মি। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে বিটা, বিটা, আলফা রশ্মি, বিটা রশ্মি। আর আরেকটা হচ্ছে গামা, গামা রশ্মি, আলফা, বিটা আর গামা রশ্মি। এখন আলফা রশ্মিটা কী জিনিস? আলফা রশ্মিটা আর কিছুই নয়, এটা হচ্ছে হিলিয়াম আয়ন, অর্থাৎ আলফা রশ্মি হচ্ছে He++ বা He+2, একই কথা। বিটা রশ্মিটা কি? বিটা রশ্মি হচ্ছে তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন, তীব্র গতিসম্পন্ন ইলেকট্রনই হচ্ছে বিটা রশ্মি। গামা রশ্মিটা কি? গামা রশ্মি হচ্ছে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের রশ্মি, যার গতিবেগ সবচেয়ে বেশি এবং যার ভর নেই বললেই চলে, মানে কণা বলছি না, এটা তরঙ্গ এক ধরনের। এবং এই বিটা রশ্মি, এই গামা রশ্মি, এ কিন্তু আলোর গতিবেগে চলে, অর্থাৎ আলোর গতিবেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে বুঝতে পারছো বিটা রশ্মি কতটা গতিবেগে চলে। তাহলে প্রত্যেকেরই ভেদন ক্ষমতা আছে, এর মধ্যে গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, কারণ কি? ওর যে ভর সে নেই বললেই চলে। বিটা রশ্মির তারপরে। আর আলফা রশ্মির ভেদন ক্ষমতা, আলফা রশ্মি যেহেতু ভারী, হিলিয়াম আয়ন আলফা রশ্মি মানে, সেটা কিন্তু একটুখানি ভেদন ক্ষমতা কম থাকে। অর্থাৎ ভেদ করতে গেলে কি হবে? গুলি যদি বড় হয় তাহলে
ভেদন ক্ষমতা কম হবে। ব্যাপারটা হচ্ছে মানে ভর যত কম হবে তার ভেদন ক্ষমতা তত বেশি হবে। শুধু ভর কম হলেই হবে না, তার গতিবেগও বেশি থাকা, তাই সেই দিক থেকে তুলনা করলে বা আলোচনা করলে আমরা গামা রশ্মির ভেদন ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি পাই। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এটা দেখানো হচ্ছে, যেটার মাধ্যমে কি একটা জিনিস আবিষ্কার হয়েছিল, সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। দেখো ভালো করে বোঝো, এখানে একটা সোর্স নেওয়া হয়েছে, অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ নেওয়া হয়েছে, যে তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা বিটা গামা রশ্মি বেরোবে। আলফা রশ্মি সোর্স হিসাবে একটা তেজস্ক্রিয় পদার্থ নেওয়া হয়েছে যে আলফা রশ্মিটা বেশি বেরোবে এক কথায়। তা আলফা রশ্মি বেশ বড়সড়, মানে ওই তিনটের তুলনায় একটু ভারী। তা এই ছিদ্রর দিক, এটা হচ্ছে একটা সীসার পাত নেওয়া হচ্ছে, ছিদ্র আছে, এই সীসার পাতের ভেতর দিয়ে যাবে। আর এই যে একটা লাল রঙের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সোনার পাত নেওয়া হচ্ছে, খুব হালকা, মানে খুব পাতলা আর কি, যার বেদ অর্থাৎ পুরোটা নিয়েছিল 0.004 মিলিমিটার। এটা নিয়ে তার পাশে, তার পরেই একটা কি দিয়েছিল, একটা জিঙ্ক সালফাইডের প্রলেপ দেয়া একটা এরকম বাঁকানো একটা তোমার পর্দা জাতীয় জিনিস রাখা হয়েছে। পর্দা, কাপড়ের পর্দা নয়, একটা ব্লক রাখা হয়েছে, সেই কোনো মেটালের হোক, কিন্তু তার উপরে জিঙ্ক সালফাইড ZnS এর একটা প্রলেপ লাগানো আছে। এবার কি হচ্ছে, এই যে আলফা কণার যে সোর্স, সেখান থেকে আলফা কণাগুলো বেরোচ্ছে ছিদ্রযুক্ত সীসা এর ভিতর দিয়ে গিয়ে সোনার পাতে এসে লাগছে। সোনার পাতে লেগে, তাহলে সোনার পাত দিয়ে লেগে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ারই কথা, বেরিয়ে যাচ্ছে। কারণ রাদারফোর্ড যে পরমাণুর মডেল মানে যিনি দিয়েছিলেন আর কি, তা তখন বলেছিল যে কি না, ওই তোমার পাম্পনিং মডেলে যে পরমাণু বেশিরভাগ জায়গায় ফাঁকা বলা ছিল। তো বেশিরভাগ যদি ফাঁকা হয় তাহলে আলফা কণাগুলো বেরিয়ে চলে যাবে, সোজাসুজি বেরিয়ে যাবে। কিন্তু না, কিছু কিছু আলফা কণা দেখা যাচ্ছে বেঁকে যাচ্ছে। দেখো, কোনো জিনিস বেঁকে যায় কার সঙ্গে? ধরো তোমার সামনে একটা পাটকাঠির দেওয়াল আছে, একটা ইটের দেওয়াল আছে, তোমাকে বললাম দৌড়ো, রান ফাস্ট, তুমি দৌড়ে গেলে, যেখানে পাটকাঠির দেওয়াল আছে তুমি সহজে ভেদ করে চলে গেলে। এবার পরের বার বলে এবার যে যাও, ইটের দেওয়াল আছে, তুমি বলে স্যার বলছে যাই, গেলে গেলে কী হবে, রক্তারক্তি কাণ্ড হয়ে সে ভীষণ দুর্ঘটনা হয়ে যেতে পারে। অর্থাৎ আমরা ওই দেওয়ালটাকে ভেদ করতে পারবো না, না ভেদ করে আমরা কি, অর্থাৎ আমার থেকে ওর ভর বেশি, তাই না, তোমার থেকে ওর ভর বেশি, পারবে না। তো আলফা কণা যখন বেঁকে যাচ্ছে, তার মানে কারোর সঙ্গে ধাক্কা লাগছে, হয়তো তার ভরটা নিশ্চয়ই আলফা কণার সমান বা বেশি। একদম ভর হালকা হলে এতটা ঘটনা ঘটতো না, কারণ কিছু কণা বেশ ভালোই বেঁকে যাচ্ছে, আর কিছু কণা দেখা যাচ্ছে যেদিক থেকে যাচ্ছে সেদিকে চলে আসছে। দেখো, যেদিক থেকে যাচ্ছে সেদিকে যদি ফিরে আসতে হয়, তাহলে কারোর সঙ্গে তুমি নিজেই ভাবো, তোমার সঙ্গে একটা পাটকাঠির ধাক্কা লাগলো, একটা দেয়ালের ধাক্কা লাগলো, কোনটাতে তুমি উল্টো দিকে ফিরে আসবে? দেয়ালের সঙ্গে, কারণ দেয়ালের ভরটা অনেক বেশি। এখানেও সেই চিন্তাটাই রাদারফোর্ড করলেন, বললেন যে পরমাণুর মধ্যে, মানে সোনার যে পাত্রটা আছে, সোনার পরমাণু আছে, অসংখ্য কি আছে, পরমাণু আছে সোনার, তার মধ্যে বেশিরভাগ জায়গাটা পরমাণুর ফাঁকা মেনে নিলাম, কিন্তু পরমাণুর মধ্যে কোনো একটা ভারী অংশ অবশ্যই আছে, যার সঙ্গে আলফা কণাগুলোর ধাক্কা লাগছে, হয়তো খুব কম, 20,000-এ হয়তো একটা লাগছে সাপোজ। তো সেক্ষেত্রে কিন্তু এরকম বেঁকে যাওয়া বা যেদিক থেকে যাচ্ছে সেদিকেই ফিরে আসার ঘটনা কিন্তু ঘটছে। তা এই ঘটনা থেকে রাদারফোর্ড সিদ্ধান্ত নিলেন বা সিদ্ধান্তে উপনীত হলেন যে পরমাণুর মধ্যে একটা গুরুভার, মানে বেশ ভারী একটা অংশ আছে, তিনি ওর নাম দিয়ে দিলেন কি, নিউক্লিয়াস। এবং পরমাণুর সমস্ত ভার বললেন যে এইখানেই আছে মেনলি। তা পরমাণুর মধ্যে তখন পর্যন্ত দুটো কণা আবিষ্কার হয়েছে, ইলেকট্রন আর প্রোটন। ইলেকট্রন তো পরমাণুর বাইরে ঘুরছে, তাহলে নিশ্চয়ই ভেতরে প্রোটনই আছে, তাই তো, প্রোটনই আছে।
মিটে গেল। তাহলে পরমাণু সে প্রসঙ্গে আমরা পরে আসি, নিউটন আছে কি নেই নিউক্লিয়াসের মধ্যে, আসবো সেই জায়গাটাতে, সেটা পরবর্তী পরীক্ষাতে। এই পরীক্ষার সঙ্গে সম্পর্কিত এই পরীক্ষার মাধ্যমে পরমাণুর মধ্যে মানে নিউক্লিয়াস আবিষ্কার হলো, নিউক্লিয়াস একটা ভারী অংশ সেটা আমরা পেলাম। এবং পরমাণুর সঙ্গে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে তার সঙ্গে আলফা কণার যে ধাক্কা লেগেছে সেটা কিন্তু রাদারফোর্ড বলেন। তবে পরবর্তীকালে বিজ্ঞানীরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে অ্যাকচুয়ালি আলফা কণার সঙ্গে পরমাণুর নিউক্লিয়াসের ধাক্কা লাগে না। কি হয়, পরমাণু নিউক্লিয়াসটা ধনাত্মক আধানযুক্ত আর আলফা কণাও ধনাত্মক আধানযুক্ত। এই তো একটু আগে তোমাদের লিখে দেখিয়েছিলাম। আর আলফা কণা হচ্ছে হিলিয়াম আয়ন। তা দুটোর মধ্যে কি হবে, দুটোর মধ্যে যখনই কাছাকাছি আসবে স্থির তাড়িতিক বিকর্ষণ বল কাজ করবে। যখনই একদম ধরো এইটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, এইটা হচ্ছে তোমার কি না হিলিয়াম আয়ন, যখনই কাছাকাছি আসবে বিকর্ষণ কাজ করলে ওরা আর কিন্তু ধাক্কা লাগবে না। অর্থাৎ যারা একদম সোজাসুজি চলে এসছে দুটো, একটা পরমাণু মধ্যে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটা আর একটা হিলিয়াম আয়ন অর্থাৎ আলফা কণা, তারা কিন্তু কী হবে আস্তে আস্তে দূরে সরে যাবে। অর্থাৎ পরমাণুটা ওখানে থাকলেও আলফা কণাটা কিন্তু দূরে সরে যাবে। অর্থাৎ সরাসরি ধাক্কা কিন্তু হয় না। বর্তমান বিজ্ঞানীরা আমাদেরকে কিন্তু এ কথাই বলছেন। তবে পরমাণুর মধ্যে যে ভারী অংশ নিউক্লিয়াস সেটা রাদারফোর্ড বলে গেছেন, বিজ্ঞানীরাও কিন্তু মানে বর্তমান যে আধুনিক বিজ্ঞানীরা সেটা কিন্তু একদম এক বাক্যেই মেনে নিয়েছেন। অতএব পরমাণুর মধ্যে ভারী অংশ কী হলো, নিউক্লিয়াস। অর্থাৎ ডিসকভারি অফ নিউক্লিয়াস বা ডিসকভারি অফ নিউক্লিয়াস কিন্তু আমাদের হয়ে গেল। অর্থাৎ নিউক্লিয়াস নতুন করে তো আবিষ্কার হয়নি, নিউক্লিয়াস ছিল, আমরা জাস্ট করলাম। তারপর আমরা বলবো ডিসকভারি অফ নিউক্লিয়াস ইজ রিভিলড টু আস।